নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। আমার সাথে আছে আমার বন্ধু বিক্রম বিশ্বাস। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোভিড-19 ইম্প্যাক্ট অন গ্লোবালাইজেশন। বিশ্বায়নে কোভিড-19 এর কি প্রভাব। প্রথমে আমরা দেখি গ্লোবালাইজেশন কাকে বলা হচ্ছে। গ্লোবালাইজেশন ইজ লাইক এ বর্ডারলেস সোসাইটি, যেখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের মধ্যে পরস্পর নির্ভরশীল, ইকোনমি, কালচার বা পপুলেশনের দিক দিয়ে, মানে একে অপরের উপর ইন্টারডিপেন্ডেন্ট। আফটার দ্য কোল্ড ওয়ার ইন দ্য আর্লি 1990s এই গ্লোবালাইজেশন কনসেপ্টটা খুব জনপ্রিয় হয় এবং বিভিন্ন দেশ তাদের পলিসিগুলোর মধ্যে গ্লোবালাইজেশনকে উৎসাহ দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করতে থাকে, যার ফলে ইন্টারন্যাশনাল ট্রেড ক্রমশ বৃদ্ধি পায়। গ্লোবালাইজেশন মূলত টেকনোলজি ট্রান্সফার বা টেকনোলজির আদান প্রদান, যে কারণে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি হয়। বিভিন্ন দেশ তাদের ট্যারিফ লো করে দেয়, যার ফলে ইম্পোর্টেড যে জিনিস যা আমদানি করা হচ্ছে তার দাম কম থাকে এবং বিদেশি কোম্পানিগুলো অন্যান্য দেশে পুঁজি বিনিয়োগ করতে উৎসাহী হয়। ইমপ্রুভ ট্রান্সপোর্ট, বিভিন্ন কোম্পানি যখন আসছে তাদের জন্য ট্রান্সপোর্ট ইমপ্রুভ করতে হবে। লেবার মোবিলিটি, এক জায়গায় শ্রমিক অন্য জায়গায় গিয়ে কাজ করছে। ক্যাপিটাল মোবিলিটি, একটা দেশের পুঁজি অন্য দেশে খাটছে বা অন্য দেশে বিনিয়োগ হচ্ছে। তো এটা হচ্ছে গ্লোবালাইজেশন ইন আ স্ন্যাপশট। গ্লোবালাইজেশন ট্রেন্ড যদি আমরা দেখি তাহলে দেখব যে বিভিন্ন দেশ 1990 সালের পর ট্যারিফ কমিয়ে দিয়েছিল এবং যার ফলে এই ট্রেড অ্যাজ এ পার্সেন্টেজ অফ গ্লোবাল জিডিপি সেটা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। 90 সালের পর যখন টোটাল জিডিপির 39% ছিল ট্রেড, সেটা ক্রমশ 2008 নাগাদ গিয়ে গ্লোবাল জিডিপির 61% হয়ে যায় গ্লোবাল ট্রেড, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রেডের পার্সেন্টেজ ক্রমশ ঊর্ধ্বমুখী। কিন্তু 2008 সালে একটা অ্যান্টি গ্লোবালাইজেশন ওয়েভ আসে, ফিনান্সিয়াল ক্রাইসিস আসে, যে কারণে তখন ট্রেডের ট্রেডের পার্সেন্টেজ অলমোস্ট 52-53% নেমে এসেছিল। তারপর আবার যখন ওই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে আসি, সারা পৃথিবী যখন বেরিয়ে আসে, তখন আবার ট্রেড বেড়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অলমোস্ট স্ট্যাগন্যান্ট বা একটু ডিপ, একটু তলার দিকে যাচ্ছে। অর্থাৎ এখান দিয়ে একটা ধারণা করা যায় যে গ্লোবালাইজেশন একসময় যা বাড়ার বেড়েছে, কিন্তু এরপর একটা স্ট্যাগন্যান্ট সিচুয়েশনে আছে অলরেডি, কোভিড-19 আসার আগেই। এবং বিভিন্ন দেশের পলিসিগুলো যদি আমরা দেখি তাহলে আমরা আরো শিওর হব। প্রেসিডেন্ট ট্রাম্প ইউনাইটেড নেশনে বলেছেন যে উই রিজেক্ট গ্লোবালিজম, আমেরিকা ফার্স্ট। ল্যারি এলিয়ট, ব্রিটিশ জার্নালিস্ট, যিনি ইকোনমিক জিনিসগুলো সম্পর্কে লেখেন বা নিজের ভিউ দেন, তো তিনি বলেছেন যে ব্রেক্সিট ইজ এ রিজেকশন অফ গ্লোবালাইজেশন। তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ইউনাইটেড কিংডম যে বেরিয়ে যাচ্ছে, সেটা ইটসেলফ গ্লোবালাইজেশনের বিরুদ্ধে একটা জিনিস, একটা পদক্ষেপ। করোনা ভাইরাস আসার পর যে আভাসটা পাওয়া যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অন্যান্য বিভিন্ন দেশও বেরিয়ে আসতে পারে। এটাও আমরা জানি যে ইন্ডিয়ান আইটি তে যারা কাজ করে তারা ইউএস এর H1B ভিসা পেতে ক্রমশ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন এবং এখনো হচ্ছেন এবং ভবিষ্যতে আরো বেশি হতে পারেন। তো এই প্রত্যেকটা পদক্ষেপই হচ্ছে অ্যান্টি গ্লোবালাইজেশন। অস্ট্রেলিয়ার একটা স্টাডিতে দেখা গেছে যে প্রত্যেক 3জন স্কুল স্টুডেন্টের মধ্যে একজন যারা অন্য এথনিক গ্রুপের, তারা রেসিজমের শিকার হচ্ছেন বা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছেন। চাইনিজ ইউএস ট্রেড ওয়ারের কারণে গ্লোবালাইজেশন অসুবিধা বা একটা ধাক্কা খাচ্ছে। তার কারণ যখনই দেখছে যে বিভিন্ন দেশ দেখছে যে তাদের ইকোনমি বাইরের দুটো দেশের নিজস্ব ঝগড়ার ওপর ডিপেন্ডেন্ট, তখন তারা চাইছে যে না, বাইরের ওপর আর ডিপেন্ডেন্ট না হয়ে স্বনির্ভর হওয়ার। তো সেক্ষেত্রে গ্লোবালাইজেশন কনসেপ্টটা একটা ধাক্কা খাচ্ছে। প্রোটেকশনিস্ট মানেই তাই যে বাইরে থেকে ইম্পোর্ট, ট্যারিফ যদি আমি বাড়িয়ে দিই সেক্ষেত্রে দাম বেড়ে যাবে, মূল্য বৃদ্ধি হয়ে যাবে বাইরের আমদানিকৃত জিনিসের। তখন মানুষ কি করবে, যে নিজের দেশের জিনিসই বেশি কিনবে। তো এটাকে বলে প্রোটেকশনিজম। তো এই প্রোটেকশনিজম বিভিন্ন পলিসি ট্রেড লিবারালাইজেশনকে বাধা দিচ্ছে। তার সাথে সাথে 2020 প্রেডিকশন করা হচ্ছে যে গ্লোবালাইজেশন ইজ দ্য নিউ গ্লোবালাইজেশন, অর্থাৎ গ্লোবালাইজেশন যেহেতু একটা স্ট্যাগন্যান্ট হয়ে গেছে সেই জন্য, বা একটু তলার দিকে আছে কার্ভটা, ট্রেডটা যেহেতু একটু ইন্টারন্যাশনাল ট্রেডটা একটু ধাক্কা খাচ্ছে, সেই জন্য এটাকে গ্লোবালাইজেশন বলা হয়েছিল। এটা প্রেডিকশন ছিল বিফোর করোনা ভাইরাস। এখন করোনা ভাইরাস আসার পর এই ব্যাপারটা আরো
বৃদ্ধি পাবে, প্রোটেকশনিজমের মানে আরো গুরুত্ব বাড়বে বলে ধারণা করা হচ্ছে, এক্সপার্টরা ধারণা করছেন। আরো দেখা যাচ্ছে যে কোভিড-19 এর স্প্রেডটা এটাই এই গ্লোবালাইজেশনের কারণেই হয়েছে। কারণ ইউহান চায়নাতে এই ভাইরাসটা শুরু হয়েছে, আবার চায়না যেহেতু ইন্ডাস্ট্রি হাব, বিভিন্ন দেশের লোক ওখানে কাজ করেন, তাই ওরা যখন ট্রাভেল আউট করেছেন চায়না থেকে তখন সারা পৃথিবীতে এইটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। ভারতের ক্ষেত্রে দেখা গেছে দিল্লিতে যিনি পজিটিভ টেস্ট হয়েছেন করোনা ভাইরাসে, তিনি ইটালি থেকে এসেছিলেন। আর ইটালি হচ্ছে ইটসেলফ একটা ট্যুরিস্ট বা বিজনেস হাব। তিনি ইটালি গেছিলেন এবং ইটালি থেকে এসে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন, এবং তার থেকে আরো মানুষের হওয়ার সম্ভাবনা। বিভিন্ন দেশ এই মুভমেন্ট অফ পিপল অ্যান্ড গুডস এর জন্য ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, অর্থাৎ গ্লোবালাইজেশনেরই একটা হাত আছে এই কোভিড-19টাকে ছড়ানোর ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে করোনা ভাইরাস আসার পর ট্রাভেল রেস্ট্রিকশন, বিভিন্ন গভর্নমেন্ট নিজেদেরকে দোষারোপ, মানে একে অপরকে দোষারোপ করছে, ইউএসএ চায়নাকে, চায়না ইউএসএ কে। তার সাথে জেনোফোবিক অ্যাটাকস হচ্ছে, মানে বাইরের দেশের মানুষ দেখলে তাকে অ্যাটাক হচ্ছে। বিশেষ করে চাইনিজদের এগেনস্টে অনেক এথনিক, মানে তাদেরকে চাইনিজদেরকে মারধর করা হচ্ছে, তাদের উপর অ্যাটাক করা হচ্ছে। তাই এই করোনা ভাইরাসের জন্য একটা গ্লোবালাইজেশন, এন্টায়ার গ্লোবাল ইকোনমি হ্যাম্পার হচ্ছে এবং হতে পারে যদি আমরা গ্লোবালাইজেশনের দিক দিয়ে ভাবি। অ্যারাউন্ড 20% অফ গ্লোবাল পপুলেশন আন্ডার করোনা ভাইরাস লকডাউন। বিভিন্ন দেশে এটা ছড়িয়ে পড়ায় প্রায় 1/5 অফ দ্য গ্লোবাল পপুলেশন লকডাউনে আছে। এবং এই অবস্থায় কাকে দোষ দেওয়া যায়? গ্লোবালাইজেশন। সেজন্য বিভিন্ন দেশ তাদের পলিসির মধ্যে গ্লোবালাইজেশন থেকে সরে এসে খানিকটা প্রোটেকশনিজমের দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। জাপানের বাজেটে ফান্ড অ্যালোকেট করা হয়েছে কেন? বিভিন্ন কোম্পানিকে চায়না থেকে তাদের প্রোডাকশন সেকশনটাকে যাতে বার করে নিয়ে আসা যায়, সেজন্য জাপান ফান্ড অ্যালোকেট করছে। কোরিয়ান কোম্পানিও চাইছে চায়না থেকে কোম্পানিগুলোকে বার করে নিয়ে যেতে। তাদের কিছুটা হয়তো ইন্ডিয়াতেও শিফট হতে পারে, এবং তা না হলে তো নিজেদের দেশেও কিছু কিছু কোম্পানিকে তারা শিফট করে নিতে চাইছে। তার সাথে সাথে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এখন এফডিআই বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট অ্যাপ্রুভাল মাস্ট ফর অল এফডিআইস ফ্রম নেবারিং কান্ট্রিজ ইনক্লুডিং চায়না। তাই আশেপাশের, মানে আমাদের সাথে যারা বর্ডার শেয়ার করে, চায়না, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, মায়ানমার, আফগানিস্তান বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যাকে বলা হয়, সেখান দিয়ে যদি কোনো ইনভেস্টমেন্ট আসে সেক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল মাস্ট। তার সাথে সাথে এইটা একটা আর্টিকেল যেটা নেশন ওয়াইড লকডাউন শুরু হওয়ার আগেই দেখা গেছে যে এফপিআই বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটা প্রায় 1,00,000 কোটি টাকা মার্চ মাসেই বার করে নিয়েছে। ইন্ডিয়ান ইকোনমি থেকে এফপিআই এর জন্য বরাদ্দ যে টাকা, তা থেকে 1,00,000 কোটি টাকা অলরেডি বেরিয়ে গেছে, এবং এটা লকডাউন শুরুর আগে। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো গ্লোবালাইজেশন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কি কি পলিসি দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন দেশে, সেটা আমরা দেখলাম। এবার অন্য সাইড অফ দ্য কয়েন যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে উইল হাটন, ইনি হচ্ছেন ব্রিটিশ পলিটিক্যাল ইকোনমিস্ট। ইনি বলছেন যে করোনা ভাইরাস হয়তো গ্লোবালাইজেশনকে শেষ করবে না, বরং বেটার করতে পারে। তার কারণ হচ্ছে কোভিড-19 স্প্রেড সম্পর্কে বলছেন যে আনরেগুলেটেড ওয়ার্ল্ড, যেহেতু ওয়ার্ল্ড নিজেদের মধ্যে সম্পর্ক মানে ইন্টারডিপেন্ডেন্ট কিন্তু রেগুলেশন নেই, সেই জন্য এটা স্প্রেড করেছে। যদি কালেকটিভ অ্যাকশন বেসড অন এভিডেন্স যদি আমরা নিই, যদি সবার কালেকটিভ অ্যাকশন থাকে, সেক্ষেত্রে হয়তো এর আউটব্রেককে আটকানো যাবে। এবং অন্যান্য ইকোনমিক যে ডিসিশনগুলো, সেক্ষেত্রেও তাই একই ব্যাপার, যে করোনা ভাইরাসের কারণে হয়তো গ্লোবালাইজেশন শেষ হবে না, বরং বেটার হতে পারে, এটা তার প্রেডিকশন। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা জানি যে 13টা দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত, কিছুদিন আগে ইউএসএ তেও পাঠিয়েছে। চায়না বিভিন্ন দেশে ডক্টর এবং মাস্ক পাঠাচ্ছে, অর্থাৎ বিভিন্ন দেশ কিন্তু অন্যান্য দেশের উপর নির্ভরশীল। এরই ফাঁকে চায়নার তো সিল্ক রোড একটা ইনিশিয়েটিভ ছিলই, বেল্ট অন রোড ইনিশিয়েটিভ, যেটার কারণে সারা পৃথিবীতে চায়না থেকে যাতে ব্যবসা সম্ভব হয়, সেজন্য তারা সেটা নিয়েছিল। 2016-17 সাল থেকে এটা ছিল, বা এই উদ্যোগ তারা নিয়েছিল। কোভিড-19 পর তারা একটা হেলথ সিল্ক রোড ইনিশিয়েটিভ এটা চালু করার কথা ভাবছে। তার সাথে সাথে বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া, যে বিভিন্ন দেশ ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করছে। G20 সার্ক সামিট হচ্ছে ভার্চুয়ালি, বিভিন্ন দেশ একটা কোলাবোরেশন করার চেষ্টা করছে এরই ভেতর। ইউএন
ইউএন রাইটের চিফ তিনি বলেছেন যে আমরা হয়তো আলাদা আছি, লিভিং অ্যাপার্ট, উই মাস্ট স্ট্যান্ড টুগেদার, আমাদের কিন্তু একসাথে দাঁড়াতে হবে। অর্থাৎ গ্লোবালাইজেশন এরপরে করোনার পর যে কি হবে, বিশ্বায়নের ক্ষেত্রে আমরা কি চেঞ্জ দেখব, তা আমরা এখন পুরোটা প্রেডিক্ট করতে পারি না। বিভিন্ন এক্সপার্টদের থেকে আমরা দুই পক্ষের হয়েই যে যুক্তিগুলো পেলাম সেগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করলাম। এরপর কোন দিকে আমরা এগোবো সেটা আমাদের দেখার বিষয়। বন্ধুরা, যদি এরকম পোস্ট আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাজেশন আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।